আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি দ্বিতীয় বর্ষে আমরা পড়াশোনা করতেছি বা পড়াশোনা শুরু করতে চলেছি। এই সময়ে এড়িয়ে যাওয়ার মতো টপ ৮ টা ভুল নিয়ে আজকে আমরা কথাবার্তা বলব। যে ৮ টা ভুল আসলে তুমি কমপ্লিট করো, এর ভিতর থেকে যদি কিছু তুমি কমপ্লিট করো বা হয়ে যায় তোমার দ্বারা, তাহলে তুমি আসলে পিছিয়ে পড়বা। তাই আমাদের আগে থেকে সতর্ক থাকা অনেক বেশি জরুরি। তো চলো আমরা একটু দেখি যে আমাদের আসলে ওই কোন ভুলগুলা থেকে obviously দূরে থাকা দরকার এবং সেটার রেমেডি বা প্রতিকার হিসেবে আমরা কি কাজ করতে পারি। যাতে আমাদের দ্বিতীয় বর্ষের একাডেমিক গ্যাপটুকু কমপ্লিট হয়, একাডেমিক গ্যাপটুকু ফিল আপ করে আমরা পড়াশোনা করতে পারি, একাডেমিকটা ডান হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমার অ্যাডমিশন মাইন্ডসেটটাও যেন ক্রিয়েট হতে থাকে, তৈরি হতে থাকে। চলো প্রথমেই যে অংশটা দরকার সেটা হচ্ছে যে আমরা প্রথম বর্ষের গ্যাপ ঠিক না করে সরাসরি দ্বিতীয় বর্ষে ঝাঁপ দিই। অর্থাৎ ধরে নাও তোমাকে এখন দ্বিতীয় বর্ষের পড়া পড়তেই হবে, তোমার যে টাইম লাইন সেই টাইম লাইনে কিন্তু সেকেন্ড ইয়ারের পড়াশোনা চলতেছে, স্কুল কলেজ অনলাইন কোচিং যেখানেই হোক না কেন তোমার কিন্তু সেকেন্ড ইয়ারের পড়াশোনা চলতেছে, সেটা কমপ্লিট করতেই হবে। তুমি সেটাকে রেখে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করতে পারবে না, নাহলে তারা অনেক আগায় যাবে, তুমি আবার পিছিয়ে যাবে বাই ডিফল্ট। ঠিক একই রকম ভাবে তুমি ওটাকেই স্লো কমপ্লিট করতেছো, এদিকে তোমার ফার্স্ট ইয়ারের হাফ বাকি আছে, 40% বাকি আছে, তাও কিন্তু আলটিমেটলি তোমার লসই। কারণ অ্যাডমিশন পরীক্ষাটা আসলে বা ভর্তি পরীক্ষাটা বা তোমার হচ্ছে যে বোর্ড পরীক্ষা, সেই বোর্ড পরীক্ষাটাও কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইয়ার দিয়ে হবে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলাই হবে। তাই তোমাকে যে অবশ্যই যে জিনিসটা মেনটেন করে চলতে হবে সেটা হচ্ছে প্যারালালি অল্প অল্প সময় রাখতে হবে প্রত্যেকদিন। আমি যে জিনিসটা রাখতাম সেটা হচ্ছে আমার ফিজিক্স আর বায়োলজির ভিতরে গ্যাপ ছিল, আমি প্রত্যেকদিন 1 ঘন্টা করে সময় রাখতাম। 1 ঘন্টা করে একদিন পড়তাম ফিজিক্স, পরের দিন পড়তাম বায়োলজি, পরের দিন ফিজিক্স, পরের দিন বায়োলজি। কি পড়তাম এটা? ওই ফার্স্ট ইয়ারের যে গ্যাপ অংশটুকু ছিল সেটা উইথিন 28 ডেজ আমি টোটাল পার্টটুকু তাও কমপ্লিট করে ফেলতে পারছি 28 দিনের মধ্যে। এই 28 দিন জিনিসটা খুব কষ্টকর গেছে আমার ক্ষেত্রে। 28 দিন হয়েছে, তোমার ক্ষেত্রে এটা হইতে পারে 38 দিন, 48 দিন, আবার হইতে পারে 18 দিন। এটা টোটালি ডিপেন্ড করতেছে তুমি কি পরিমাণে এফোর্ট দিচ্ছ এবং তোমার কতটুকু পরিমাণে গ্যাপ আছে। বাট বিলিভ মি ভাইয়া, এটা তোমাকে বাই ডিফল্ট বাই হুক অর বাই ক্রুক কমপ্লিট করতেই হবে। এই গ্যাপ রেখে তুমি আসলে তুমি যেখানেই যাও, তুমি বোর্ড পরীক্ষাতে গেলেও ধরা খাবা, তুমি হচ্ছে যে এই অ্যাডমিশন পরীক্ষাতে গেলেও ধরা খাবা। আর যদি চিন্তা করো এই চ্যাপ্টারগুলো আমি অনশট করে ফেলবো, অনশট সিকিউ অনশট এমসিকিউ করে ফেলবো, দেজ আর নাথিং। তোমাকে এটা কমপ্লিট করলে জাস্ট ওই টাইপ, জাস্ট ওই একেবারে স্পেসিফিক কোয়েশ্চেন যদি না আসে তাহলে কিন্তু তুমি ধরা, তুমি কিন্তু আগাইতে পারবে না। ওই জাস্ট অতটুকু থিওরি দেখে নিলেই যদি আসলে চ্যাপ্টার শেষ হয়ে যেত, তাহলে তো তুমি এখন সেকেন্ড ইয়ারে সব ক্লাস অনশট দেখে শেষ করে ফেলতে পারতা। কেন হচ্ছে যে এসে তাহলে ওই একাডেমিক ক্লাস দেখার চিন্তা করতেছো বা একাডেমিক ক্লাস করার চিন্তা করতেছো? ব্যাপারটা এরকম না? অবশ্যই হ্যাঁ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুই কমপ্লিট করতে না পারার থেকে অবভিয়াসলি ওই অনশটটা দেখে যাওয়া ভালো। বাট তোর কাছে এখন টাইম আছে বাবা, তোর কাছে এখন সময় আছে, টেস্টের আগে, প্রি টেস্টের আগে, তারপরে হচ্ছে যে বোর্ড পরীক্ষার আগে, তারপরে না আছে কখন পরে এখনো অ্যাডমিশন, যদি সেই চিন্তা করি আসলে তাহলে। বাট পড়ার কন্টেন্ট হিসেবে অবশ্যই টাইমটা খুবই একেবারে মূল্যবান চলে যাচ্ছে, তাই তোমাকে অবশ্যই এখন থেকে শুরু করা দরকার। ওকে, আচ্ছা এরপরে যাবো যেটা, সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার পড়াকে ভর্তি পরীক্ষার মতো না দেখা। মানে আমাদের টেন্ডেন্সি থাকে যে আমার টার্গেট তো আলটিমেটলি ভর্তি পরীক্ষা, বোর্ড পরীক্ষার ভিতরে কোনো মতন জেলেই হয়েছে ভাই আমি ভর্তি পরীক্ষার কোশ্চেন সলভ করতে পারছি না, সেটা দেখেন। এটা একটা ভুল ধারণা। দুইটাকেই আমার সেম প্রায়োরিটাইজ করতে হবে, যেহেতু একটার পর একটা পিলার যদি তুমি ঠিক মতন অতিক্রম করতে না পারো বোর্ড পরীক্ষাটা, তুমি এমনও হইতে পারে অনেক অ্যাডমিশন পরীক্ষার ভিতরে এলিজিবলই হবে না। জিপিএ 5 না থাকলে তোমার মার্ক কেটে নিবে। তুমি মানে যে প্রাইমারি যেটা ফিল্টার হবে বা প্রাইমারি যেটা হচ্ছে যে লিস্ট দিবে, সেই লিস্টের ভিতর থেকে বাদ হয়ে গেছো, এমন অ্যাভেলেবল ঘটনা হয় ভাই। তাই তোমার বোর্ড পরীক্ষাকে ভালো মতন প্রায়োরিটাইজ করতে হবে এবং সময়টা সময়ে করো, তাহলেই হচ্ছে এটা সলভ হয়ে যায়। তোমার বোর্ড পরীক্ষা আগে না, বোর্ড পরীক্ষা আগে, যেহেতু বোর্ড পরীক্ষাকে আগে প্রায়োরিটি দাও, সেখানে হচ্ছে যে সর্বোচ্চ ইফোর্টটুকু দাও। এখন হ্যাঁ, তোমাকে অ্যাডমিশনের পড়ার জন্য মাইন্ডসেট রাখতে হবে, এই যে 4 নম্বরে আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু বোর্ড পরীক্ষার প্রায়োরিটিটা অবশ্যই এখন তোমার জন্য টপ মোস্ট রাখা লাগবে, একেবারে রীতিমতন সব থেকে উপরে টপ মোস্ট। আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে চাকরিকভাবে অনুশীলন করতাম। একদিন বোর্ড পরীক্ষার কোশ্চেন অনুশীলন করতাম, পরের দিন যা হচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেন অনুশীলন করতাম। একদিন বোর্ড, একদিন অ্যাডমিশন, একদিন বোর্ড, একদিন অ্যাডমিশন। আমার এটা প্যারালালি খুব ভালো মতন চলতেছিল এবং আমি বিশ্বাস করি এই জিনিসটা যদি তুমি মেনটেন করতে পারো, উইথিন 1 মাস বা 4 উইকের ভিতরে তুমি তোমার ভিতরে পড়াশোনার যে মানে কোশ্চেন সলভ করতে পারার যে টেন্ডেন্সি, এটার ভিতরে হিউজ একটা পরিবর্তন দেখতে পাবা এবং মানে নিজের প্রতি নিজে খুশি হয়ে যাবা যাকে বলে। সো এই কাজটা করতে হবে। এরপরে আসো টপিক ম্যাপিং না রাখা। এই জিনিসটা আমাদের যেটা কাজ করে সেটা হচ্ছে যে ধরো কিছু চ্যাপ্টারের যদি আমি নাম বলি, যেমন ধরো জৈব রসায়ন, নাম শুনলেই লাগো একটা ছোট্ট খাট্ট করে টাস্কি খেয়া উল্টা পড়ে ধরো আধা ঘন্টার জন্য বেহুশ আছে। তারপরে হচ্ছে ধরো বলে দিলাম যে তাপগতিবিদ্যা, চলতরিৎ, স্থিরতরিৎ, এই নাম শুনলে মনে হচ্ছে আরে আল্লাহ গো, জ্যামিতিক আলোক বিজ্ঞান, ও রে আল্লাহ গো। এই যে এরকম যে ধারণা হয়, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ও আল্লাহ গেছি। এমন কখন হয় আসলে জানো? আমরা যখন না জানি যে ওই চ্যাপ্টারের ভিতরে আসলে আছে কি কি, আছে কতটুকু। আমাকে যদি এখন বলতে বলো যে ভাই জৈব রসায়নের টপিক ম্যাপিং করে দেন, আমি স্পেসিফিক করে ফেলতে পারবো। এটা খালি আমি পড়াশোনার ভিতরে দিয়ে করে ফেলতে পারতাম এরকম না, বাট অ্যাটলিস্ট পড়াশোনার সময় কিন্তু আমার কাছে লেখা ছিল যে আসলে টপিক ম্যাপিং কতটুকু আছে বা কি কি টপিক আছে এর ভিতরে। বাট এখন আমি পারতেছি এটা নিয়ে আসলে মানে হিউজ সংখ্যক, আমি নিজেই ক্লাস নিতে নিতে আসলে একটু বেশি হয়ে গেছে, মানে ফ্লুয়েন্সি চলে আসছে, দ্যাটস ওয়াই কমপ্লিট করতে পারতেছি। বাট তোমাকেও বলা থাকবে যে তুমি আসলে এরকম ভাবে এত লেভেলে ফ্লুয়েন্ট না হলেও অন্তত যেন কি কি টপিক আছে ওই চ্যাপ্টারের ভিতরে, এই টপিক ম্যাপিংটা রাখো। তাহলে ওই চ্যাপ্টার দেখলেই তোমার ভিতরে আসলে হাই হুতাশ আসবে না, বরঞ্চ কিছু কনফিডেন্স আসবে। ওইটার পরে যদি আসলে টপিক ম্যাপিং রেখে সেটার কনসেপ্টটা বুঝে তুমি ওই কোশ্চেন সলভ করে ফেলো, তো তোমার আসলে চ্যাপ্টারে তো আর বাকি কিছু থাকে না, তাহলে তো হয়ে গেল, তোমার চ্যাপ্টারই তো ডান।
এটাই হচ্ছে মানে মেইন কথা, ঠিক আছে? তাহলে টপিক ম্যাপিং না রাখা এরকম কনসেপ্ট যেন ভিতরে নাই আসে, মাস্ট বিষয়টাকে রাখবা। এরপরে আসো এই যে ভর্তি পরীক্ষা পরে শুরু করব, মানে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ভর্তি পরে শুরু করব, এই টেন্ডেন্সি বা এই আশ্বাসটা রাখা, এটাও রাখা যাবে না। দ্যাটস ওয়াই আমি কিন্তু তোমাকে বলে দিলাম বোর্ড কোশ্চেন আর ভর্তি পরীক্ষার কোশ্চেনটাকে কিভাবে তুমি চাকরি অনুশীলনের ভিতরে নিয়ে আসবা। একদিন করো হচ্ছে শনি সোম বুধে যদি করো তুমি বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ, রবি মঙ্গল বৃহস্পতি করো তুমি অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেন সলভ, হয়ে গেল তোমার, ঠিক আছে? অনেকেই বলতে পারে যে এই সময় অ্যাডমিশন কোশ্চেন সলভ করার কি আছে, আছে অনেক অনেক গুরুত্ব আছে। আর তোমার কাছে কি মনে হয় বোর্ড পরীক্ষার কোশ্চেন অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেন কি আকাশ জমিন পার্থক্য? না, পার্থক্য আছে, সেটা আমিও মানি, সেটা আমিও জানি, আমি নিজেই পরীক্ষা দিয়ে আসছি। তো বাট দ্যাট ডাজেন্ট মিন যে আসলে কনসেপ্টই আলাদা, কনসেপ্ট তো অবশ্যই আলাদা না। হ্যাঁ, শনি সোম বুধে দেখবা যে তোমার আসলে পরিশ্রম কম লাগতেছে, যেটা বোর্ড পরীক্ষার কোশ্চেন, তাও এখনকার বোর্ড পরীক্ষার কোশ্চেন সেই প্যাচ দেয় ভাই, এটা বলা হয় না আসলে। আমরা যখন কোশ্চেন সলভ করতে বসি তখনই বুঝতে পারি, হাড়ে হাড়ে টের পাওয়া যায় অনেক অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেনের থেকে সহজ, বুঝা গেছে? সো এই নিয়ে আসলে তর্ক বিতর্কে জড়ানোর কোনো দরকার নাই। তুমি তোমার মতন জিনিসটাকে সিলেক্ট করো, তুমি তোমার নিজের জিনিসটাকে বুঝো। তোমার কাছে যদি মনে হয় যে না আসলে কোনোটাই করা দরকার নাই, ইটস টোটালি আপ টু ইউ। বাট আমার যেটা সাজেশন তোমার জন্য সেটা হচ্ছে এই যে চাকরি অনুশীলন, একদিন তুমি বোর্ড করো, পরের দিন হচ্ছে অ্যাডমিশন করো, ইনশাল্লাহ উপকার পাবা। এরপরে আসো অনেক গাইড অনেক ম্যাটেরিয়াল কিন্তু কনসিস্টেন্সি নাই, এই জিনিসটা যে কি পরিমাণ ঝামেলার ভিতরে ফেলবে। জৈব রসায়নের জন্য হিমেল ভাইয়ের প্লেলিস্ট করবো, জৈব রসায়নের জন্য পরের প্লেলিস্ট অমুকে করবো, পরে আর্কাইভ করতে যাব। ভাই শোন, কথা হচ্ছে যে কোনো এক জায়গা থেকে ঠিক মতন কমপ্লিট কর। কথাটা হইলো যে মানে টোটালটা কমপ্লিট করতে পারাতে তুমি যদি এই জিনিসটাকে টানতে চাও, বড় করতে চাও, এটাকে যত বড় করতে পারা যায় তাহলে আসলে কমপ্লিট করতে পারা যায়। বাট এটাকে যত কম্প্যাক্ট আকারে অ্যাটলিস্ট যতটুকু কোয়েশ্চেনে আসবে, যতটুকু তোমার দরকার ততটুকু পারাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জিং। অতটুকু তুমি পারতেছো কিনা সেটা মেনটেন করো। আমরা যেমন আমাদের এই যে রিভাইভ প্রোগ্রাম যেটা আছে 26 ব্যাচের জন্য, একাডেমিক অ্যাডমিশন সেকেন্ড ইয়ারের জন্য মেইনলি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে জৈব রসায়নটা 12টা লেকচার 12টা পার্টে কমপ্লিট করতেছি। 12 দিনে তুমি যদি 12টা লেকচার বা 12টা পার্ট কমপ্লিট করতে পারো, আমি বুকের উপর রেখে হাত রেখে বলতে পারি যে তুমি জৈব রসায়নে তোমার একাডেমিক অ্যাডমিশনে কোথাও আটকাবা না। তোমাকে জাস্ট আর একটা এক্সট্রা কাজ করতে হবে অ্যাডমিশনের সময়, সেটা হচ্ছে কোশ্চেনের গুলো প্র্যাকটিস করতে হবে, নাথিং এলস। কারণ অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন প্র্যাকটিসটা অনেক ম্যাটার, কারণ শুধু পারলে হবে না, সময়ের ভিতরে পারতে হবে। সো দেয়ার ইজ সামথিং মানে এলস যেটা একটু করা দরকার, নাথিং এলস। ওই জন্য তো তোমাকে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য আলাদা একটু সময় দেওয়া হয়, নাহলে সময় দিতে আর কেন, তাহলে তো তোমাকে বোর্ড পরীক্ষার পরের দিন হচ্ছে বসাই দিতে ওখানে, তাই না? সো ওই কাজটুকু কমপ্লিট করো, এক জায়গাতে কনসিস্টেন্ট থাকো, ওই জায়গা থেকে কমপ্লিট করে আসো, ইনশাল্লাহ তুমি সেখান থেকে ভালো একটা ফলাফল বের করতে পারবা। এরপরে আসো রাইটিং হ্যাবিট পুরো ভেঙে ফেলা, এটা নিয়ে যে আমি কত প্যারা খাইছি ভাই, এটা বলার মতন না আসলে। দেখো মানে পড়তে 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 এত বেশি পড়া বা এত বেশি পড়ার ভিতরে আসলে সময় দিতে হয় যে একটা সিকিউ যে আসলে লিখতে হবে আমাকে 25 মিনিটের ভিতরে বা 23 মিনিটের ভিতরে বা এই সময়ের ভিতরে, আমি এটা কমপ্লিটই করতে পারতাম না। অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় সিকিউ কমপ্লিট করে ফেললেও 5 নাম্বার বা 7 নাম্বার সিকিউ এর ক্ষেত্রে যে আর হাত চলতো না। কেন? কারণ এটা শুধু সময়ের মধ্যে পারলে তো হবে না, সময় ধরে পারতে হবে। 2.5 ঘন্টা ধরে তোমাকে সিকিউ লিখতে পারতে হবে এবং তোমার ব্রেন ফাংশনিং করতে হবে এবং যেটা মাইন্ডে আসছে সেটাকে খাতার ভিতরে আসলে শিল্পায়িত করতে হবে। এই জিনিসটা যতটা সহজ মনে হচ্ছে ততটা না, যদি না তুমি অনুশীলন করো, ঠিক আছে? এটা সবাই হচ্ছে যে আচমকা যে এটা পরীক্ষা হলে যে পারবে না। তাই রাইটিং হ্যাবিটটা না নষ্ট করার জন্য মেনটেন করবা যেন উইকলি তুমি 4টা সিকিউ লিখে কমপ্লিট করতে হবে, সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটারই হোক না কেন, বাংলা হোক যেটারই হোক। আমি বেশি বলতেছি না ভাইয়া, 4 সিকিউ পার উইক, 4টা করে সিকিউ মাত্র লিখো, তাহলেই হবে। এটা তুমি দেখে লিখতে পারো, না দেখে লিখতে পারো, এটা তোমার উপরে নির্ভর করতেছে, বাট মেক শিওর করো যে তুমি এটা লিখতেছই, পার্টিসিপেট করতেছই। ওকে, এরপরে আসো কোনো মেন্টর বা সিস্টেমের সঙ্গে না থাকা। এই জিনিসটা আমরা আসলে মানে বাই ডিফল্ট, মানে আমি বলতে চাচ্ছি না যে আসলে যারা এটার সাথে থাকে না তারা আসলে কোথাও যাইতে পারে না, কোথাও চান্স পায় না, এমন ভুরি ভুরি উদাহরণ আছে যারা কোনো অ্যাডমিশন টেস্টের কোচিং টোচিং না করেও চান্স পায়, ভালো ফলাফল করতে পারে, টপ হয়। বাট বাই ডিফল্ট আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা স্রোতের বিপরীতে চলতে গেলে অবশ্যই অবশ্যই ভয় পাই, অবশ্যই অবশ্যই আমাদের চিন্তা হয়। এবং আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে প্রয়োজন নাই তোমার স্রোতের বিপরীতে চলার, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যাও, তুমি তোমার নিজের অবস্থানটা ক্রিয়েট করে ফেলো। এতজনের ভিতরে অবস্থান ক্রিয়েট করতে পারলেই অবভিয়াসলি তোমার সুপিরিয়রিটি আসবে সেখানে, ঠিক আছে? তাই একটা ফিক্সড মেন্টর বা একটা ফিক্সড গাইডলাইন সিস্টেমের সাথে যুক্ত থাকো, যেন খুব সুন্দর মতন ভাবে তুমি আসলে কোন সময়ে কোন ধরনের পালসে তোমাকে আসলে চলা উচিত, কোন সময়ে কোন ধরনের জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা যেন তারা ঠিক করে দিতে পারেন এবং তুমি তার দেখানো পথটা অনুযায়ী চলবা, যেই পথে তিনি হেঁটে গেছেন। আমি নিজে ঢাবি পরীক্ষা পাস করছি, আমি যদি ঢাবি পরীক্ষা সম্পর্কে তোমাকে দুইটা কথা বলি, তাই অবশ্যই আমি চাইবো যেটা যেন তোমার জন্য মঙ্গল করা হয় এমনই কিছু বলতে। তোমার যে ভুলটা আসলে মানে ফ্রিকোয়েন্টলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে যেন তুমি বিরতি থাকতে পারো, সেরকমই কিছু বলতে। ওকে, সো এরকম ভাবে একটা ফিক্সড জায়গার ভিতরেই সবসময় কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবা। এরপরে আসো সেলফ অ্যাসেসমেন্টের একেবারেই না করা। এই জিনিসটার বাংলা মানে হচ্ছে আসলে এক্সাম অ্যাটেন্ড না করা। তুমি যখন একটা টপিক পড়ে ফেলো, কমপ্লিট করা হয়ে যায়, তখন তোমার কাছে মনে হতে পারে যে আমার আসলে এই জিনিসটা তো ডান, আমি তো বুঝে গেছি এখান থেকে কি কি আছে, আমি তো এই জিনিসটা চাইলে অন্য কাউকে বুঝাতেও পারি।
বাট যে জিনিসটা তুমি জানো না সেটা হচ্ছে এখান থেকে কোশ্চেনটা কেমন আসবে, কারণ আলটিমেটলি তোমার টার্গেট তো ওখান থেকে কোশ্চেন উত্তর করে মার্কটাই পাওয়া। সো কোশ্চেনটা কেমন আসবে এটা সম্পর্কে যদি তোমার একটা মানে একেবারে পূর্ব প্রস্তুতি বা পূর্ব ধারণা না থাকে, তাহলে ওইটা এক্সাম হলের ভিতরে যে প্রথম গেলে দেখবে তোমার আত্মা ঠিকই চমকাচ্ছে। তো তাইলে এখান থেকে উত্তরণের যে মেইন উপায় সেটা হচ্ছে যে তুমি এখন এক্সাম হলে আত্মা না চমকায় তুমি রুমের ভিতরে বসে আত্মাটা চমকাও তোমার, তাই না? তো রুমের ভিতরে বসে আসলে এক্সামের ভিতরে অ্যাটেন্ড করো, এক্সাম প্র্যাকটিস করো। কই থেকে এক্সাম প্র্যাকটিস করবা? অনলাইনে এক্সাম প্র্যাকটিস করো, সেটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট। কেন? কারণ একে তো হচ্ছে অ্যাভেলেবিলিটি 24/7, তারপরে হচ্ছে কস্ট ইকোনমিক্যাল বা মানে কস্ট এফিসিয়েন্সি অনেক বেশি। সো আমি তোমাদেরকে বলবো যে আমাদের যে 26 ব্যাচের জন্য একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামটা রানিং চলতেছে, রিভাইভ যে একাডেমিক প্রোগ্রামটা, সেই একাডেমিক প্রোগ্রামটা যুক্ত হতে যারা যুক্ত হয়ে নাও। যারা অলরেডি 26 ব্যাচের একাডেমিক প্রোগ্রামে যুক্ত হয়েছে তাদের জন্য কোনো প্রয়োজন নাই, তারাও আমাদের সকল নতুন ক্লাস পাবে। 26 ব্যাচে যারা যুক্ত হচ্ছে তারাও সকল নতুন ক্লাস পাবে। এখানে মেনশন করার মতন ক্লাস হচ্ছে একাডেমিক ক্লাস, যেটা অবভিয়াসলি ভাই আমাদের কম্প্যাক্ট। কম্প্যাক্ট কেন বলতেছি? একাডেমিক ক্লাস মানে বাই ডিফল্ট সেটা ডিটেল ক্লাস, বাট কম্প্যাক্ট মানে হচ্ছে যতটা কম করে পারা যায় ততটা তোমাকে দেওয়া। এটার কারণটা কি? তোমাকে কি আমি কন্টেন্ট কম পড়াচ্ছি? উত্তরটা হচ্ছে না। যতটা কম্প্যাক্ট করে দেওয়া যায়, কারণ যেন ফার্স্ট অ্যাপ্রোচে তোমার কাছে দেখে মনে না হয় ও মা গো স্থিতিবিদ্যা হচ্ছে ক্লাস 72 ঘন্টা, বাদ দি, এরকম যেন মনে না হয়, যেন তোমার কাছে প্রথমে ইজিলি অ্যাক্সেসিবল লাগে এবং খুব সহজে যেন তুমি সেটার প্রতি একটা আকর্ষণ ফিল করে পড়াশোনা কমপ্লিট করতে পারো। যদি তোমার খুব বেশি পরিমাণে গ্যাপ থাকে, ফার্স্ট ইয়ারের গ্যাপ যদি খুব বেশি পরিমাণে থাকে, সেকেন্ড ইয়ারের কোনো ক্লাস হচ্ছে যে তুমি একাডেমিক ক্লাস ছাড়া কমপ্লিট করবে না, সেকেন্ড ইয়ারের সব ক্লাস একাডেমিক ক্লাস কমপ্লিট করো। যদি তোমার খুব বেশি পরিমাণে গ্যাপ হয়ে থাকে তাহলে সিলেবাস শেষ হয়েছে ক্লাস কমপ্লিট করো, ঠিক আছে? এটা রিভিশন এবং একাডেমিক ক্লাসের পুরোপুরি মাঝামাঝি একটা অবস্থা। তো আমি বলবো না একেবারে 100 সম্পূর্ণ একেবারে 100%, মানে একাডেমিক ক্লাস করলে যতটুকু কমপ্লিট হবে ততটুকু হয়ে যাবে, বাট তোমার একটা খুব স্বচ্ছ ধারণাও ক্রিয়েট হবে এবং ভালো মতো তুমি আশা করি কমপ্লিট করতে পারবা। আর লাস্ট অফ অল এক্সাম, তোমাকে ওই কিউজিডিএস থেকে এক্সাম নিতে বলতেছি আমি এক্সট্রা করে, ওটাও তুমি নিতে পারো। তোমার কাছে যদি তুমি যদি আমাদের 26 ব্যাচের যে একাডেমিক অ্যাডমিশন রিভাইভ প্রোগ্রাম আছে সেটার সাথে যুক্ত হও, সেখানে অলরেডি তোমাকে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে, সেখানে তুমি সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম দিতে পারবা। সো দেরি না করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যে ডেমো ক্লাসগুলো দেখো। আমি জৈব রসায়নের ক্লাসের কথা বললাম সেটা আমি নিজে নিছি। এরকম বায়োলজি ক্লাস, ফিজিক্স ক্লাস, ম্যাথ ক্লাস যেখানে তোমার আসলে প্রবলেম ফেস হচ্ছে সেগুলোকে একেবারে একেবারে পিওর নিজের শত্রু মনে করে আর কি একেবারে ধরে ধরে কমপ্লিট করো। তোমার মন ভালো থাক না থাক, তুমি পড়তে মনোযোগী হও না হও, যেটাই হোক না কেন, আলটিমেট টার্গেট হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, এই অংশটুকু কমপ্লিট করতে হবে, এখান থেকে মার্ক নিয়ে আসতে হবে, দ্য নাথিং এলস। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।